হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারি থটস। তো পাখির ডাক আর এই লাল মাটির গন্ধ, শান্তিনিকেতনের সকালটা এইভাবেই আমাদের ঘুম থেকে জাগালো। আজ আমাদের এখানে সেকেন্ড দিন। কালকের রেশটা কাটিয়ে আজ আমরা খুঁজে নেব শান্তিনিকেতনের আরো কিছু অজানা কোণ আর রবি ঠাকুরের সেই ছোঁয়া। তো চলুন আর দেরি না করে আজকের দিনটা একসাথে উপভোগ করি। তো সকালেই চান টান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, সাথে বাবা, ভাই আর মা সবাই রেডি। আর আমরা আমাদের টোটো কাকুর সাথে বেরিয়ে পড়েছি ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। তো গাইস, শান্তিনিকেতনের ভিড় ভাট্টাকে ছেড়ে আমরা এখন চলে এসেছি এক শান্ত এবং পবিত্র স্থানে। সেটি হলো কঙ্কালীতলার মন্দিরে। আর এখানে আমাদের টোটো পার্কিং চার্জ নিয়েছিল মাত্র 10 টাকা। কোপাই নদীর তীরে অবস্থিত এই সতীপীঠের এক আলাদা মাহাত্ম্য আছে। শোনা যায় এখানে দেবীর কোমরের অংশ পড়েছিল। তো প্রথমেই টোটো থেকে নেমে আমরা এখান থেকে ডালা নিয়ে নিই। আপনারা দেখতে পারবেন পর পর ডালার দোকান রয়েছে এবং প্রত্যেকের ব্যবহার খুবই ভালো। তো আমরা এখান থেকে আমাদের ডালা নিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করি। মন্দির প্রাঙ্গণটির ভেতরে অনেক বড় স্পেস আছে এবং দেখতে পাচ্ছেন বাবা আর ভাই যাচ্ছে ডালা নিয়ে লাইনে দাঁড়ানোর জন্য, কারণ বিশাল বড় লাইনও ছিল পুজো দেওয়ার জন্য। আর কঙ্কালীতলার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো মাটির বা পাথরের মূর্তি নেই। গর্ভগৃহে দেবী কালীর একটি বড় বাঁধানো পটচিত্র বা ছবির পুজো এখানে করা হয়। এবং এই লাইনে দাঁড়িয়ে থাকাকালীন বয়স্ক কয়েকজন ভদ্রমহিলা ছিলেন যারা আপনার মাথায় তিলক লাগিয়ে দিচ্ছিলেন। খুবই সরল আর সাধারণ মানুষ, ব্যবহার খুব ভালো। এখানে আমি আমার ভাইকে আর আমাকে দেখাচ্ছি যে আমরা টিকা পরে নিয়েছিলাম। এবং এখানে ছোট ছোট আমাদের বাচ্চাগুলো শুয়ে রয়েছে ঠান্ডার মধ্যে মন্দির প্রাঙ্গণের ভেতর। তো এবার আমরা পুজো দিয়ে নেব। মন্দির প্রাঙ্গণে থাকা বিশাল বড় অর্জুন গাছ এবং প্রাচীন বট গাছগুলো এই জায়গার পরিবেশে এক প্রাচীন এবং রহস্যময় আমেজ তৈরি করে। গাছের ডালে ভক্তদের মানতের লাল সুতো বা ঢিল বাঁধা দেখতে পাওয়া যায়। জানেন কি, কঙ্কালীতলাকে বলা হয় 51 সতীপীঠের শেষ পীঠ। এখানকার এই পবিত্র কুণ্ডটি নিয়ে অদ্ভুত জনশ্রুতি আছে। বলা হয় এর গভীরতা আজও কেউ মাপতে পারেনি এবং এই জল নাকি সরাসরি যুক্ত বেনারসের মণিকর্ণিকা ঘাটির সাথে। এছাড়াও সতীর কোন অংশ কোথায় পড়েছিল তার পটচিত্র মন্দিরের গায়ে দেখতে পাওয়া যায়। মন্দিরের ভেতরে তো আপনারা দেখলেনই, সব রকমের ঠাকুরের ছবি, বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছিল, কিন্তু বাইরে ছিল ভর্তি ভর্তি খাবারের দোকান, প্রত্যেকটাই নিরামিষ। সেরামি একটি দোকানে ঢুকে আমরা আমাদের জল খাবারটা সেরে নিলাম। কচুরি, ডাল আর তার সাথে ছিল চা। প্রতিটি সতীপীঠের মতো এখানেও একজন ভৈরব আছেন। এখানের মহাদেব রুরু ভৈরব নামে পূজিত হন। মূল মন্দিরের কাছে তার ছোট্ট একটি মন্দির আছে। এখানে ভেতরে গিয়ে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারেন। এখানে ঘটির একটা আপনাকে প্রণামী দিতে হয় 50 টাকা 100 টাকা, এবং সেই মতো আপনাকে ওরা বাবার মাথায় জল ঢালতে দেয়। এখানে আমরা পুজো টুজো দিয়ে খাবার খেয়ে মায়ের সাথে আমি একটুখানি টাইম স্পেন্ড করছিলাম। আর মাকে বলছিলাম হাই বলো। কিউটলি আপনাদের সবাইকে হাই বললো আমার মা। বাট চারিদিকটা দেখুন কি নিস্তব্ধ, পাখির আওয়াজ আর চারিদিকে সবুজ আর সবুজ। এইটার জন্যই শান্তিনিকেতন মেনলি আসা, এই শান্ত স্নিগ্ধ পরিবেশের লোভে। তাই আপনারাও ঝটপট আমার এই ভিডিওটা দেখার পর এই ঠান্ডার আমেজে ঘুরে আসুন শান্তিনিকেতনে। কঙ্কালীতলার সেই আধ্যাত্মিক পরিবেশ কাটিয়ে আমরা এখন চলে এসেছি প্রকৃতির একদম কাছাকাছি। শান্তিনিকেতনের এই জায়গাটিকে সবাই হরিণালয় নামেই চেনে, কিন্তু এর আসল নাম বল্লভপুর
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ভিতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন বিশাল সব শাল, পিয়াশাল আর সোনাঝুরির জঙ্গল। চারপাশটা এতটাই শান্ত যে গাছের পাতা পড়ার শব্দও শোনা যায়। আর এখানে আমাদের একটু ফ্যামিলি ফান টাইম চলছে। বাবাকে এত খুশি দেখে আমার এত ভালো লাগছিল। এই জন্য আমাদের এত হ্যারাস করেছে। ও বলে মাকে ছেড়ে যাবে তো না, মাকে নিয়ে এসো। মাকে ছেড়ে কি যাওয়া যায়? সবাইকে এত হাসি খুশি দেখে জাস্ট মানে এটাই তো চাওয়া না, এই যে একটা ফ্যামিলি টাইম কাটানো, এটার জন্যই এত দূর যাওয়া। আর সবাই এত এনজয় করছে দেখে আমারও খুব ভালো লাগছিল। এরপর দেখো, যখনই তোমরা ওখানে ভিজিট করবে চেষ্টা করো দুপুর 3টে নাগাদ যাওয়ার, কারণ ওই সময়টাই হরিণদের খাবার দেওয়া হয়। আমরা লাকিলি ওই সময়টাতেই গেছিলাম এবং দেখবে একটু আস্তে আস্তে ওখানে হরিণের পুরো ভিড় লেগে যাবে, কারণ ওই জায়গাটুকুতে ওই কাকু খাবার দিচ্ছিলেন। এক এক করে জঙ্গল থেকে সব হরিণগুলো আসছিল এবং ওখানে খাবার খাচ্ছিল। বাউলের সুর আর রবি ঠাকুরের কবিতার পাশাপাশি এই হরিণালয় আপনার মনকে এক অদ্ভুত সতেজতা দেবে। হরিণালয় থেকে বেরোনোর সাথে সাথে এক বন্ধুর সাথে আলাপ। এখানে তিনি নিশ্চিন্তে চেয়ারের উপর ঘুমাচ্ছিলেন, তাই ভাবলাম আমিও একটু আদর করে দিই। হরিণালয় থেকে বেরিয়েই আমরা চলে এলাম এক জাদুকরী জায়গায়, যার নাম প্রকৃতি ভবন। এখানকার মিউজিয়ামটা একদম আলাদা, কারণ এখানকার শিল্পী কোনো মানুষ নয়, স্বয়ং প্রকৃতি। আমরা সচরাচর যা অবহেলিতভাবে এড়িয়ে যাই, যেমন একটা ভাঙা শুকনো কাঠ বা পথে একটি পাথর, প্রকৃতি ভবন আমাদের শেখায় তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে এক নিখুঁত শিল্পকর্ম। আর এখানে নিচে দেখুন আমার মা বসে আছে, কারণ এতগুলো সিঁড়ি উঠে উনি উপরে উঠতে পারছিলেন না, খুবই টায়ার্ড ছিলেন। তাই আমি, বাবা আর ভাই মিলেই উপভোগ করছিলাম এই অদ্ভুত শিল্পকার্য। এরপর এরই কাছে ছিল একটি বৌদ্ধ মন্দির, যেটা আমরা টোটোতে থাকতে থাকতে মানে আমরা নেমে দেখিনি, আমরা টোটো থেকেই ওটা দর্শন করেছিলাম। আর এরপর আমরা সরাসরি চলে যেতে চলেছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য, বিকজ খুবই খিদে পাচ্ছিল আর অনেকটাই বেলা হয়ে গেছিল। তো চলুন যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের খাবারের জায়গা, যেটা কিনা 2 কন্যার হেসেল ঘর। তো এটাও আমাদের টোটো কাকুর রেকমেন্ডেশন ছিল। আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, দেওয়ালে দেওয়ালে ছবি আঁকা ছিল এবং প্রচন্ড সাজানো গোছানো জায়গা ছিল। তো এখানকার নিয়ম হচ্ছে আপনি ক্যাশ কাউন্টারের কাছে যান, ওখানেই মেনু কার্ড লাগানো রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটা আইডিয়া পাবেন যে কিরম দাম ছিল ওখানে। এখান থেকে তারপর আপনি আপনাদের মেনু ডিসাইড করে বিল দিয়ে চলে যাবেন আপনাদের টেবিলে এবং ওরা আপনাদের টেবিলে খাবারটা পৌঁছে দেবে। তো অ্যারেঞ্জমেন্টও দেখুন কতটা সুন্দর, সামনে কাঁসার থালা, গ্লাস, সাথে ঘি ছিল, লঙ্কা রাখা ছিল এবং ইতিমধ্যে আমাদের খাবার এসে পৌঁছে গেছে। তো আমরা এখানে নিয়েছিলাম 2টো ভেজ থালি, একটা মাছের থালি আর একটা মাটন থালি। আর গাইস খাবারের কোয়ালিটি নিয়ে তোমাদের কি বলবো, এত অপূর্ব স্বাদ। মানে আমি শান্তিনিকেতনে যে 3টে জায়গাতেই খাবার খেয়েছি দুপুরের, 3টে প্লেসই মোস্ট মানে হাইলি রেকমেন্ডেড, মানে এত সুন্দর টেস্ট। আপনারা প্লিজ এখানে গিয়ে খাবার একদমই খাবেন। দুপুরের খাওয়া শেষ করে আমরা এবার চলে এলাম শান্তিনিকেতনের হস্তশিল্পের স্বর্গরাজ্য অমর কুটিরে। অমর কুটির সব থেকে বিখ্যাত এখানকার চামড়ার কাজের জন্য। এছাড়াও শান্তিনিকেতনের বটিকের শাড়ি, পাঞ্জাবি এবং ডোকরার গয়নাও এখানে দেখতে পাওয়া যায়। এখানে আপনারা দেখছেন এখানকার অদ্ভুত কালেকশন এবং আপনাদের জন্য পরের ক্লিপে রইল একটা সুন্দর মুহূর্ত। উনি কিন্তু আমাদের মতনই একজন পর্যটক, কিন্তু নিজেকে রেজিস্ট করতে না পেরে বাউলের সুরে সুর মেলালেন আর এই অদ্ভুত দৃশ্যটা ক্যাপচার হলো আমার ফোনে। এরপরেই আমরা চলে গেছিলাম দ্য মোস্ট ফেভারিট সোনাঝুরির হাট। সেই দিনটা ছিল রোববার।
তো প্রচন্ড ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, আর সেখানে অদ্ভুত কালেকশন, যেটার জন্য সবাই দূর দূর থেকেই হাট অ্যাটেন্ড করতে আসে। আর আমি তার মধ্যে চলে গেলাম এদের সাথে নাচ করতে, যেটা আমার একটা ড্রিম ছিল যে আমি এবারে গেলে অবশ্যই এদের সাথে আমি একবার পায়ে পা মেলাবো। সেই স্বপ্নটা আমার সত্যি হয়ে গেল। তো সোনাঝুরির হাটে প্রচন্ড রকম এনজয় করে এবং নিজের কিছু কিছু জিনিসপত্র মায়ের পছন্দের, আমার পছন্দের, বাবা ভাই সবার মিলিয়ে কেনাকাটা করে আমরা এখন হোটেল ফেরার পথে। সেকেন্ড দিনটা এইভাবেই শেষ হলো। আজকে প্রচুর ভালো ভালো জায়গা আমরা ঘুরেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, আর প্রচন্ড টায়ার্ড এখন। এবার আমরা ডিনার করছি। ডিনারটা ওই ভুবনগ্রাম থেকে আমি এনেছিলাম, চাউমিন, পকোড়া আর মোমো। খেয়ে দিয়ে আমরা এখন ঘুমাবো। চলো, কাল দেখা হচ্ছে। সকাল উঠেই চা আর ব্রেকফাস্ট করে আমরা রেডি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। আজকে আমরা শান্তিনিকেতন থেকে বাড়িও যাব। তো সকাল সকাল উঠে আমাদের যে মোস্ট পপুলার জায়গা, যেটা আমাদের ভিজিট করা বাকি ছিল, সেখানে আমরা পৌঁছে গেছি। বুঝতেই পারছেন আপনারা নিশ্চয়ই, এটা হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাসের জায়গাটা। এবং এখানে আমরা নেমে এই কাকুটিকে সাথে আমাদের পরিচয় হয়, যিনি আমাদের আই থিঙ্ক 100-এর বিনিময় প্রত্যেকটা জায়গার বিশেষত্ব বোঝানো ছিলেন। তো আপনারা নিজেরাই শুনে নিন, আমি এখানে বেশি কিছু বলবো না। ইনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গা বিশেষত্ব আমাদের বোঝাচ্ছেন, আর আমাদের খুবই ভালো লাগছিল। তাই আপনারা এনাকে দেখতে পেলে অবশ্যই এনার সাথে ঘুরবেন। খুব সুন্দর ভাবে বোঝাচ্ছেন। পিছন দিকে যে লম্বা হলটা, এটা হচ্ছে আমাদের নাট্যঘর, অডিটোরিয়াম হল। যে সমস্ত নাটক অনুষ্ঠান প্রোগ্রাম টিভিতে দেখেন, এই হলে শুরু হলে বাইরের দর্শকরা দেখতে পান। সামনে একটা খোলা মঞ্চ রয়েছে, এই খোলা মঞ্চতেও বিভিন্ন সময় অনুষ্ঠান শুরু হয়। এই জায়গাটা সামনের মাঠে বাইরে অনুষ্ঠান। আপনারা যদি কোনো ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছেন বা আমার ভাইয়ের মতো বয়স, তাদের জন্য খুবই ভালো। কারণ আপনারাও হয়তো, আমি যেমন অতটা পুঙ্খানুপুঙ্খভাবে এগুলোর হিস্ট্রি জানি না, তো ইনি থাকার দরুন সমস্ত কিছু আমরা খুব ভালোভাবে জানতে পারছিলাম। তো খুবই সুবিধা হয়েছে ওনাকে আমাদের সাথে নিয়ে। রং তুলি ক্লাব 55-56 সালে এটা সিমেন্ট, বালি, পাথর, কাপড়, রড দিয়ে তৈরি। এটা একটা আদিবাসী পরিবারের কোলে বাচ্চা আছে, মাথায় ঝুড়ি, ঝুড়ির মধ্যে জিনিসপত্র চাপানো, পুরুষের কাঁধে বাঘ, বাঘের সামনে ঝুড়িতে একটা বাচ্চা, পিছনে কোনো জায়গায় চলে যাচ্ছে আর কি। আসুন, আর একটা মূর্তি, যে বাচ্চাটা মায়ের সঙ্গে যাওয়ার জন্য বাইরে, মাথার উপরে রয়েছে খাবারের পুতুলি, আর একজন আরেকজনের হাতটা ধরে রাস্তার সাইডে হেঁটে যাচ্ছে। এই দুটো মূর্তি কিন্তু রামকিঙ্কর বেইজ একই সঙ্গে তৈরি করেছে। 1955 মধ্যে থাকে। কেউ বাঁকে করে জিনিস নিয়ে যাচ্ছে, কেউ মাথায় করে, কেউ ঝুড়ি করে, কেউ বসে আছে, ইত্যাদি ইত্যাদি। তা ওই একটা যে শিল্পী তৈরি করে গেছে, ওনার নাম হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়। উনি একটু চোখে কম দেখছেন। ওনার ওই নিদর্শনটাকে আমরা বলে থাকি যে অন্ধ শিল্পীর কাজ। ডিসেম্বর 1-2। তো ফাইনালি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলে আমরা এখন প্রবেশ করতে চলেছি বিশ্বভবনে। তো এখানে টিকিটের প্রাইস 100 টাকা, বাট আপনারা যদি স্টুডেন্ট থাকেন বা আপনাদের আই কার্ড থাকে সাথে, তাহলে টিকিট মূল্য মাত্র 10 টাকা।
তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই জন্য আপনাদের আমি ভিডিও করে দেখাতে পারছি না, কিন্তু তার ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত প্রচুর অনেক জিনিসের সমাহার রাখা ছিল, যেমন তিনি যে পেন ইউজ করতেন বা দোয়াত ছিল তার, তিনি যাদের খেতেন, বা তার শেভিং এর জিনিস, কিংবা তার তিনি যে পুরস্কারগুলো পেয়েছিলেন বা গিফটস পেয়েছিলেন অন্যান্য দেশ থেকে, মেডেল, এবং তার ব্যবহৃত জামা, লাঠি, তিনি যে জুতো ব্যবহার করতেন, এবং তার বংশের ব্যাপারে, তিনি তার পরিবারের ব্যাপারে একটা ব্রিফ ডিটেল সমস্ত কিছু তার মধ্যে ছিল। এবং তারই পেছনে ছিল হচ্ছে এই জায়গাটা, যেখানে তার বানানো 5টি বাড়ি, যারও একটা অপূর্ব ইতিহাস আছে। সেখানে আমরা পৌঁছে গেছিলাম এবং আপনাকে একটা একটা করে আমি ওই বাড়ি দেখাবো। তো প্রথম বাড়িটির নাম হলো উদয়ন। এখানে কবিগুরু দীর্ঘ সময় কাটিয়েছেন। বাড়ির প্রতিটি জানলা ও বারান্দার নকশা কিন্তু এখানে আলাদা। আর এখানে হচ্ছে কবিগুরু ব্যবহৃত গাড়ি, যেটা দেখতে খুবই সুন্দর। এবং এটা হচ্ছে সেকেন্ড বাড়ি, যেটা হচ্ছে কোণার্ক কমপ্লেক্সের সব থেকে পুরনো বাড়ি। আর এই বাড়ির বারান্দা থেকে আকাশ ও বাগান খুব সুন্দর দেখা যেত। এটা হলো শ্যামলী, এবং ওই বাড়িটার সম্পর্কে বলি, ওটা পুরোপুরি মাটির বাড়ি, এবং এখানে যখনই মহাত্মা গান্ধী আসতেন তো ওই বাড়িটাতেই থাকতে উনি বেশি পছন্দ করতেন। দুটো বাড়ি ছিল, সেটা হচ্ছে পুনশ্চ আর উদীচী। পুনশ্চ বাড়িতেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ জীবনের কিছুদিন কাটিয়েছিলেন, আর উদীচীটা একটু উঁচু করেছিলেন যাতে উনি উপর থেকে সমস্ত দৃশ্য দেখতে পারেন, এবং শেষ কটা দিন রবীন্দ্রনাথ ঠাকুর ওখানেই কাটিয়েছিলেন ওই বাড়িটাতে। এবং আপনি চারপাশটা দেখুন, সবুজ আর সবুজ। আর আমরা এখানে একটা হনুমান লোকেট করে ফেলেছি, না আমার বাবার ভাই নয়, ওখানে গাছের মধ্যে বসে আছে একটা হনুমান, তো ওকে আমরা দেখছিলাম। এরপর হচ্ছে এখন বাড়ি ফেরার সময়। তো আমরা এখন সবাই মিলে বাড়ি ফিরছিলাম, মানে স্টেশনের দিকে যাচ্ছিলাম। দিন শান্তিনিকেতনের লাল মাটির পথ, বাউলের একতারা, আর সেই অদ্ভুত প্রশান্তি, সবটা যেন দুদিনের এই ছোট্ট সফরে মনের মন কথায় আজীবনের মতো গেঁথে গেল। এখানে আপনি আমার ভাইকে দেখুন, ও খুব খুশি, অনেক খুশি খুশি স্মৃতি নিয়ে আমরা সবাই বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরছি ঠিকই, কিন্তু মনটা বোধহয় এই সোনাঝুরির কোনো এক কোণেই ফেলে যাচ্ছি। কবিগুরুর কথায় বলতে গেলে, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। স্টেশনে যাওয়ার আগে পেট পুজো তো করতে হবে নাকি, তো আমাদের লাস্ট লাঞ্চ আমরা সেরে নিচ্ছি রামশ্যাম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানকার পরিবেশটাও খুব সুন্দর ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানেও আমরা নিয়ে নিয়েছিলাম থালি, ভেজ থালি নেওয়া হয়েছিল। এবং খাবারের কোয়ালিটি আপনাদের তো আগেই বলেছি, প্রত্যেকটা মানে যতগুলো যাচ্ছি রেস্টুরেন্টে সবকটার খাবারের কোয়ালিটি খুব ভালো, আর দামটাও আপনারা এখানে দেখে নিন। ভিডিওটা পজ করে ভালো করে আপনারা দেখতে পারবেন। আর এখানে চিকেন নেওয়া হয়েছিল, আই থিঙ্ক চিকেন থালি নেওয়া হয়েছিল আর ভেজ থালি নেওয়া হয়েছিল। তো প্রথমে ঘিয়ের সাথে মাখিয়ে পোস্ত দিয়ে ভাত মুখে তোলা নেওয়া হচ্ছিল। আর সুন্দর খাবারের টেস্ট, মানে ভেজ খাবার যে এত তৃপ্তি করে খাওয়া যায় তা এখানে না খেলে বোঝাই যেত না। তো আমি নর্মালি ভেজ খুব একটা প্রেফার করি না, বাট এখানে প্রত্যেকটা জায়গায় ভেজ থালি এত টেস্টি ছিল যে মনে হবে আবারও গিয়ে ভেজ থালি আমরা অর্ডার দিই। তো রামশ্যামের নিজস্ব হোটেলও আছে, তার পাশেই আছে। আর সিকিউরিটি কাকুটা এত ভালো ছিল, উনি বলেন যান একবার পেছনে গিয়ে দেখে আসুন। তো আমরা সবাই খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে পেছন দিকটা দেখতে গেলাম। তো এখানে দেখুন দুটো আমাদের বন্ধু জোগাড় হয়ে যাবে, লেজ নাড়তে নাড়তে চলে আসছে আমাদের কাছে। তো পেছনটা অ্যাকচুয়ালি একটা দোলনা ছিল, আর পুরো জায়গাটাই একটা বাগান, সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, আর দেখতে প্রচন্ড সুন্দর লাগছিল। মানে নিরিবিলি জায়গা, ওই হোটেলে যারা থাকবেন তারা সন্ধ্যেবেলা একটা খুব সুন্দর টাইম কাটাতে পারবেন, যেমনটা আমি আর বাবা এখন কাটাচ্ছি। তো এখানে একটু গল্প টল্প করে দেন আমরা বেরিয়ে গেছিলাম আমাদের স্টেশনের জন্য। দিনের শান্তিনিকেতনের সফর আজ এখানেই শেষ হলো। শান্তিনিকেতন তো অনেকবার আসা যায়, কিন্তু প্রতিবারই মনে হয় কিছু একটা দেখা বাকি রয়ে গেল। আপনাদের কাছে শান্তিনিকেতনের সব থেকে প্রিয় জায়গা কোনটি? সোনাঝুরির হাট নাকি উত্তরায়ণের সেই ছিমছাম বাড়িগুলো? কমেন্টে অবশ্যই জানাবেন।
আপনাদের এই যাত্রাটা কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আমার সাথে এই দুদিন আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।